সালাম আলাইকুম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছো? তোমরা দু একজন ইয়েস বলো তো, মানে আমি আমি যাতে তোমাদেরকে শুনতে পাচ্ছি কিনা চেক করি। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, আমিও তোমাদেরকে শুনতে পাচ্ছি। ওকে, তো চলো শুরু করি আমরা। আচ্ছা, আজকে কয়েকটা কথা বলে নিই। আমরা তো হোয়াটসঅ্যাপে ক্লাস নিচ্ছি, তো হোয়াটসঅ্যাপে কিছু জিনিস সেটিং বা অনেক কিছু আমি নিজেও জানি না, বুঝি না। ধীরে 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 বুঝতেছি। যেমন ধরো, আজকে কেউ যদি নতুন জয়েন করে তাহলে সে আগের এই মেসেজগুলো দেখতে পাবে না। হ্যাঁ, তো এই জন্য আমি অনেক জিনিসই বারবার বারবার শেয়ার করতে থাকবো, এগুলো রিপিট করব যাতে করে প্রত্যেকেই পায়। তো তোমরা এটাতে বিরক্ত হইও না যে এটা তো দুদিন আগে শেয়ার করেছে আবার কেন। তো এটা তোমরা বিরক্ত হইও না, জাস্ট এটা এই জন্যই আর কি করা, যে নতুন যারা জয়েন করতেছে তারা যাতে দেখতে পায় সবকিছু। ওকে, তবে এগুলোকে সবকিছু আমি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, ওয়েবসাইটে যাতে করে তোমরা একবার ঢুকে সবকিছু পেয়ে যাও সেজন্য। ইনফ্যাক্ট আমি চেষ্টা করতেছি যে আমাদের ওয়েবসাইটে কিভাবে তোমরা কমেন্ট করতে পারো বা প্রোফাইল খুলতে পারো। তো এটা তোমাদের থেকে শুরু করবো না, এটা হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করবো আর কি। ওকে, তো চলো দেখি আমরা আমাদের আজকের ক্লাস, আমরা যেটা নিয়ে পড়তে চেয়েছি সেটা হলো, আচ্ছা, তোমাদের সাজেশন তৈরি করা শুরু করেছি আমি। আজকে একটা অলরেডি করে ফেলেছি, বাকিগুলো করবো আমি। ওই একটু ভালো কোশ্চেনের ছবির জন্য ওয়েট করতেছি। মানে এবার যারা পরীক্ষা দিল তাদের দু একজনের কাছে আমি চেয়েছি, কিন্তু তারা ভালো ছবি, হয়তো ক্যামেরার সমস্যা থাকতে পারে বা অন্য কোনো কারণে আমি ভালো ছবি পাইনি, যার জন্য ওইটাকে একটু ইয়ে করতে হচ্ছে, খুঁজতে হচ্ছে আর কি। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে এই স্যার রজার অ্যাট চার্চ। এই রাইটিংটা আজকে পড়বো। আজকে এইটা আমরা পড়বো এবং ওকে, গট ইট। আচ্ছা, এবং এটা এটা খুব চমৎকার লাগবে। এবং আমার খুব প্রিয় একটা এসে বলো, প্রবন্ধ বলো, যেটাই বলো না কেন, এটা খুবই প্রিয়। এবং এটা পড়তে খুব মজা লাগে। আমাদের সময় ফার্স্ট ইয়ারে এই রাইটিংটা ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যাই হোক, এই রাইটিংটা ছিল এবং আমরা খুব মজা করে পড়তাম। তো চলো, আমরা আমরা যে কতদিনে দেখছিলাম যে আমাদের যে রাইটিং গুলো রয়েছে, এডিসন এবং স্টিলের, তার ভেতর প্রথমটা ছিল হচ্ছে স্পেকটাটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ। তারপরে ছিল হচ্ছে অফ দ্য ক্লাব। আজকে আমরা পড়তেছি স্যার রজার অ্যাট চার্চ। তোমাদেরকে সিলেবাসটা দেখাই, নইলে ভিজুয়াল হচ্ছে না আর কি। আচ্ছা, এই যে এখান থেকে দেখো, স্পেক্টাটরস অ্যাকাউন্টস অফ হিমসেলফ, অফ দ্য ক্লাব এবং স্যার রজার এট চার্চ, আজকে আমরা এটা পড়তেছি। সামনে যেটা পড়বো, হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, কেন তিনি ভালোবাসায় হতাশ হয়েছিলেন সে ব্যাপারে তিনি বলেছেন। তো আমাদের এইটা লিখেছিলেন এডিসন, অফ দ্য ক্লাব লিখেছেন রিচার্ড স্টিল, স্যার রজার স্যার রজার এট চার্চ এটাও লিখেছেন এডিসন। তো চলো আমরা এটা দেখি, এগুলো একটু একটু মনে রাখার চেষ্টা করবো কে কোনটা লিখেছে, কারণ যেহেতু এখানে দুইটা নাম একসঙ্গে এসছে, সেজন্য এটা একটু মনে রাখা লাগবে। অনেক সময় ব্রিফ কোশ্চেনে দিয়েই দিতে পারে যে হু ইজ দ্য অরিজিনাল রাইটার অফ স্যার রজার এট চার্চ, তখন মাথা ঘুরবে যে কি হবে, রিচার্ড স্টিল নাকি জোসেফ এডিসন। ওকে, স্যার, হ্যাঁ, স্যার আমার ফোনে হঠাৎ করে একদম ব্ল্যাক হয়ে যায়, আবার আপনার সাউন্ড গুলো শোনা যায় কিন্তু লেখাগুলো দেখা যায়, এটা ফোনের কি সমস্যার জন্য হয়েছে? সেটা তো বলতে পারবো না, নেটের স্পিডের কম বেশি হলে হইতে পারে এটা। ও আচ্ছা, পরে আবার দেখা গেছে নতুন করে আবার এই পাসওয়ার্ডটা দিয়া হাইরা পরে আবার ই করা হয়, মিটিং আইডি টাইডি দিয়া। হুম,
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এটা পড়ি, দেখো। স্যার রজার অ্যাট চার্চ, অর্থাৎ স্যার রজার নামে একটা ক্যারেক্টার, তিনি চার্চে কেমন ছিলেন, চার্চের অ্যাক্টিভিটিতে তিনি কেমন, সেটা আমরা যদি বলি যে স্যার স্যার আব্দুর রহিম অ্যাট মাস্ক বা মসজিদ, মসজিদে তিনি কেমন অ্যাক্টিভিটি চালান সেই সম্পর্কে, ঠিক এখানে চার্চে তিনি কেমন অ্যাক্টিভিটি চালান সেই সম্পর্কে বলা হচ্ছে। তো এটা হচ্ছে জোসেফ এডিসনের ইয়ে। দেখো আমরা দেখতেছি যে জোসেফ এডিসন ওয়াজ ইংলিশ এসেইস্ট, পোয়েট, প্লেরাইট এন্ড পলিটিশিয়ান। হি ওয়াজ দ্য ইল্ডেস্ট সান অফ ল্যান্সলট এডিসন, সে ছিল হচ্ছে ল্যান্সলট এডিসনের সবচেয়ে বড় ছেলে। হিজ নেম ইজ ইউজুয়ালি রিমেম্বার্ড অ্যালংসাইড দ্যাট অফ হিজ লং স্ট্যান্ডিং ফ্রেন্ড রিচার্ড স্টিল, রিচার্ড স্টিলের পাশাপাশি তার নামটা প্রায় স্মরণ করা হয়। উইথ হোম হি ফাউন্ডেড দ্য স্পেক্টাটর ম্যাগাজিন, এবং যার সঙ্গে তিনি এই স্পেক্টাটর নামক যে ম্যাগাজিনটা সেটা প্রতিষ্ঠা করেন। তো এবার এই এই রাইটিং এর মেইন টেক্সট এবং সেটার অর্থগুলি আমরা পড়বো আর কি, প্যারাফ্রেজ পড়বো। দেখো এখানে বলতেছে যে আই অলওয়েজ লাভ এ কাউন্ট্রি সানডে, অর্থাৎ আমরা আমরা আমাদের কি হয় যে বাংলাদেশে শুক্রবারে ছুটি, তাই না? তো আমরা আমরা শুক্রবারকে একটা হলিডে মনে করি বা সে অনুযায়ী সেভাবে সেলিব্রেট করি। ঠিক এরকমই ক্রিশ্চিয়ানিটিতে তারা রবিবারকে তাদের হলিডে মনে করে। এবং আমাদের স্পিকার এখানে বলতেছেন যে আমি সবসময় আমাদের যে রবিবার, সেই রবিবারে আমি আমার যে কাউন্ট্রি, অর্থাৎ যে মানে শহর না, শহর ছাড়া একটু আধা শহর, মফস্বল টাউন বা বলতে পারো গ্রাম্য সাইড, তো এই জায়গাটাতে আমি আমার সানডেটা সেলিব্রেট করতে পছন্দ করি। বলতেছে আই অলওয়েজ লাভ এ কাউন্ট্রি সানডে, অর্থাৎ আমি একটা গ্রাম্য সানডে সবসময় জন্য ভালোবাসি। If people decided to set aside the seventh day for rest and worship, it would be a wonderful way to improve and civilize humanity. বলতেছে যদি মানুষ সিদ্ধান্ত নেয় যে তারা সপ্তাহের সপ্তম দিনে, সপ্তাহের সপ্তম দিনে তারা পাশাপাশি বসবে, তার পাশাপাশি অবস্থান করবে আহ রেস্ট নেওয়ার জন্য এবং উপাসনা করার জন্য, তাহলে এটা একটা চমৎকার মানে পদ্ধতি হবে মানুষের ভেতরে মানুষের উন্নয়ন ঘটানো এবং মানুষকে আরো অতি ভদ্র তৈরি করার ক্ষেত্রে, অর্থাৎ হিউম্যানিটিতে আমাদের মানবীয় গুণাবলীগুলো বিকাশের ক্ষেত্রে এটা খুবই চমৎকার একটা ওয়ে হতে পারে, সেটা বলতেছেন। যে প্রতি সানডেতে যদি সবাই একত্রিত হয়, সবাই একত্রিত হয়ে উপাসনা করে, চার্চে যায়, তাহলে এটা সামাজিকভাবে সবাই সবার সাথে একসঙ্গে থাকতে পারলো, দেখা সাক্ষাৎ হলো, তো এই বিষয়টা খুব সুন্দর হবে, সেটাই বলতেছে। Without it, the people living in the countryside might become like savages and uncivilized. But thanks to the regular gatherings on Sunday, the whole village comes together looking their best and their cleanest clothes to talk about different things, learn about their duties and worships of the Supreme Being. বলতেছে উইদাউট ইট, অর্থাৎ এই যে যদি সানডে না থাকতো, এটা ছাড়া যারা গ্রাম্য সাইডে বসবাস করে এই মানুষগুলি মাইট বিকাম স্যাভেজেস, তারা বর্বর হয়ে যেত, তারা অসভ্য হয়ে যেত। কিন্তু ধন্যবাদ যে এই এই দিনটাতে গ্রামের পিপুলরা সবাই এক জায়গায় জড়ো হয় এবং বলতেছে দ্য হোল ভিলেজ কামস টুগেদার, সমস্ত মানে প্রতি মানে রেগুলার গ্যাদারিং অন সানডে, সানডেতে প্রতি সানডেতেই রেগুলার গ্যাদারিং হয় এবং এখানে গ্রামের সমস্ত মানুষ এখানে আসে তাদের বেস্ট যে লুকিং, অর্থাৎ গোসল টোসল করে আসতেছে, এবং তাদের ক্লিনেস্ট যে ক্লথ, পরিষ্কার সবচেয়ে পরিষ্কার জামা কাপড় পরে তারা এখানে আসে। এসে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে, তারা তাদের ডিউটি, দায়িত্ব, কর্তব্য, অর্থাৎ ধর্মীয় যে দায়িত্ব কর্তব্য এটা সম্পর্কে তারা জানতে চায়, জানতে পারে, এবং সুপ্রিম বিং অর্থাৎ গডের যে উপাসনা করা সেটা তারা করে বা সেটা সম্পর্কে আরো তারা জানতে পারে। মানে অনেকটা দেখো যে আমাদের শুক্রবারে মসজিদে যাওয়ার মতো, আমরাও মসজিদে গেলে কি হয় যে সারা সপ্তাহ কারোর সাথে দেখা নাই, শুক্রবারে সে ওই মসজিদে গেছে এবং গিয়ে দেখা যায় যে ওই লোকটাও চাকরি করে, এও চাকরি করে, দেখা যায় ওই দিনে গিয়ে একটু দেখা হয়েছে। তোমরা মেয়েদের ক্ষেত্রে যেরকম হয় কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্ডেনে বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তোমার সব ভাবিরা মিলে একসাথে গল্প করতে চায়। তো
ওইটা যেমন ভাবিদের আর কি একটা জায়গা, কথা বলার জায়গা, ঠিক তেমনি এই মসজিদ বা গির্জা এগুলো হচ্ছে পুরুষ মানুষদের জন্য একটা কথা বলা সুন্দর ইয়ে করার জায়গা। বিশেষ করে গ্রাম্য সাইডে। শহরের সাইডে এরকম হয় না, কারণ শহরে পরিচিতির সংখ্যা কম থাকে, পরিচিত লোকের সংখ্যা কম থাকে। Okay, Sunday not only refreshes their mind about religion, but also encourages them to represent themselves in the best possible way, showing off their good qualities. সানডে যে শুধুমাত্র তাদের মনটাকেই রিফ্রেশ করে তাই না, ধর্মীয় ব্যাপারে তাদের মনটাকে রিফ্রেশ করে তাই না, বরং এইটা তাদেরকে, অর্থাৎ ওই সমস্ত মানুষদেরকে তাদের সবচাইতে উত্তম পদ্ধতিতে নিজেদেরকে প্রেজেন্ট করার বিষয়টা, প্রেজেন্ট করার ক্ষেত্রে তারা উৎসাহিত হয়, এবং শোয়িং অফ দেয়ার গুড কোয়ালিটি, এবং সেদিন তারা তাদের নিজেদের ভালো ভালো কোয়ালিটি গুলো শো করে। ধরো এরকম, আমরাও কি হয় যে আমরা শুক্রবার আসলে অনেকেই দেখা যাচ্ছে একটু দান খয়রাত করে, তারপরে ভালো কাজ করতে চায় শুক্রবারে, নামাজ পড়তে যায় শুক্রবার, অন্যদিন গোসল টোসল এদিক সেদিক হলে শুক্রবার ঠিক টাইম মতো গোসল করতেছে, সুন্দর পোশাক পরে সে বের হচ্ছে। ইনফ্যাক্ট অনেকে আছে যে শুক্রবার সে সারাদিন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে বেস্ট পসিবল ওয়ে তারা মেনটেন করার চেষ্টা করে, শুক্রবারে ফ্যামিলিকে টাইম দেয়। তো এই সব কিছুই বলতেছে যে সানডে যে শুধুমাত্র রিলিজিয়াস মাইন্ডটাকে যে রিফ্রেশ করে তাই না, বরং একটা মানুষকে তার সুন্দর কোয়ালিটি শো করা, তার বেস্ট পসিবল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করার ক্ষেত্রে ক্ষেত্রে উৎসাহিত করে থাকে। জাস্ট লাইক হাউ সিটি ফোক শাইন ইন ইম্পর্টেন্ট প্লেসেস, country people distinguish themselves in the churchyard, where they often discuss the local news and politics after the sermon and before the bell ring. বলতেছে ঠিক যেমন ভাবে শহরের মানুষরা শাইন ইন ইম্পর্টেন্ট প্লেসেস, শহরের মানুষরা কি হয় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ছুটির দিনে তারা এক জায়গায় জড়ো হয়, তাই না? ধরো তুমি ঢাকাতে আছো ছুটির দিনে, তুমি দেখবা যে বিভিন্ন পার্কে অনেক মানুষের ভিড়, স্টেডিয়াম গুলোতে ভিড়, তারপরে মার্কেট গুলো, সুন্দর সুন্দর মার্কেট গুলোতে অনেক ভিড় হচ্ছে। এটা শহরে, বাট গ্রামে কি হয়? গ্রামে তো আর এরকম নাই, সুন্দর মার্কেটও নাই, ওই স্টেডিয়াম বা এগুলো খুব কম, খেলাধুলার মাঠ থাকলেও ওইখানে তো সবাই যায় না, কিন্তু মসজিদটাতে কি হয়, আবাল বৃদ্ধ সবাই যায়। তো বলতেছে যে শহরে যেমন, শহরে মানুষরা বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাতে তারা একত্রিত হয়, গ্রামের ক্ষেত্রে যেটা হয় যে গ্রামে কান্ট্রি পিপল ডিস্টিংগুইশ দেমসেলফ ইন দ্য চার্চ ইয়ার্ড, তারা চার্চ ইয়ার্ডে নিজেদেরকে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করে, হোয়ার দে অফেন ডিসকাস, এবং সেখানে গিয়ে তারা লোকাল যে বিভিন্ন খবরাদি রয়েছে, রাজনীতি রয়েছে, এগুলো নিয়ে তারা কথা বলে, এবং সেটা কখনো সারমনের পরে, আবার এবং অথবা কখনো বেল রিং বাজার আগে আর কি, মানে ওদের চার্চের আর কি ইয়ে যে ওখানে প্রার্থনা সঙ্গীত হয়, বেল বাজে, এর আগে পরে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে থাকে। ওকে, এবার হচ্ছে এইটুকু মেইন টেক্সট, আমরা এখানে মিনিংটা পড়বো। আজকে একটু এনার্জি লুজ মনে হচ্ছে, কেন জানি বুঝতেছি না। দেখো, মাই ফ্রেন্ড স্যার রজার ইজ আ ডিভোট church choir, and he has made the inside of his church beautiful by putting various Bible verses of his own choice. বলা হচ্ছে আমার বন্ধু স্যার রজার, মানে আমাদের এডিশন বলতেছে, রাইটার বলতেছেন যে আমার বন্ধু স্যার রজার সে একজন খুবই ডিভোটেড একটা চার্চ গোয়ার, মানে চার্চে সে নিয়মিত যায়, এবং একবারে নিজেকে আত্মনিয়োগ যেন করে ফেলেছে সেখানে, উৎসর্গ করে দিয়েছে। এবং সে যে চার্চে যায় সেই চার্চটার ভেতরে সে অনেক সুন্দর সুন্দর বাইবেল থেকে অনেক সুন্দর সুন্দর তার নিজের পছন্দের যে ভার্স গুলি রয়েছে, সেগুলোকে তার সে ওই ওয়ালের সাথে হয়তো বাধাই করে লাগিয়ে দিয়েছে। অনেক সময় এরকম হয় না যে আমরা বিভিন্ন মসজিদে গেলে কি হয়, সুন্দর সুন্দর সব হচ্ছে আয়াতগুলি বা কিছু হাদিস এগুলো সব ওয়ালে লেখা থাকে, ঠিক এরকমই বলতেছে যে এরকম সুন্দর সুন্দর ভার্স গুলো দিয়ে সে তাদের ওয়ালটাকে সুন্দর করেছে। He has also provided a nice cloth for the pulpit and fenced off the communion table at his own cost. বলতেছে যে তিনি কিছু সুন্দর ক্লথ
দিয়েছেন মসজিদ, ওই চার্চে, ফর পুলপিট। পুলপিট বলতে যে হাঁটু গেড়ে বসার জন্য। হাঁটু গেড়ে বসার জন্য, হাঁটুর নিচে যাতে না লাগে, ওখানে কিছু হয়তো একটা একটু মোটা, আমরা আমরা যেমন পাপোশ ইউজ করি না, পাপোশের মতো, ঠিক ওরা হয়তো ওই টাইপের, আহ ওই হাঁটুর নিচে দেওয়ার জন্য এই টাইপের ছোট ছোট মোটা ক্লথ, নরম ক্লথ হয়তো বা তারা ইউজ করে আর কি। তো আমাদের এই স্যার রজার তিনি এটা দিয়েছেন মানুষদেরকে আর কি, ওই চার্চে, যাতে করে ওইটা পেরে তারা বসতে পারে। শুধু তাই না, তিনি যে কমিউনিয়ন টেবিলগুলো রয়েছে সেই টেবিলগুলোর চারিদিক দিয়ে একটা বেড়া তৈরি করে দিয়েছেন। মানে ওই যে তোমরা বিভিন্ন ইয়েতে গেলে দেখবা, বড় বড় হয়তো বা চাউলের মার্কেট বা এমনি বড় বড় মার্কেটে গেলে দেখবা যে যিনি ক্যাশ বাক্স নিয়ে বসে থাকেন, ক্যাশ বাক্সের ভিতরে তো টাকা রাখে, তার উপরে এই খাতা টাতা সে এটা সেটা রাখে, এবং তার চারিধার দিয়ে একটা ছোট্ট বাউন্ডারি দেয়া যাতে করে খাতাগুলো নিচে পড়ে না যায়। তো বলতেছে এরকম কমিউনিয়ন টেবিল বলতে ওই, তোমরা এটা আমি দেখাই তোমাদেরকে, ফ্রেন্ডস অফ দ্য কমিউনিয়ন টেবিল। ধরো, ধরো যে এই টেবিলটাই, এই যে এই টেবিলটাই, এই টেবিলের ধরো এই চারে ধার দিয়ে যেগুলো পড়ে যেতে পারে, তো এই চারে ধার দিয়ে একটু উঁচু করে বেড়ার মতো করে দিয়েছে, একটা কাঠ হয়তো বা লাগিয়ে দিয়েছে। তো এইখানে ওরকমটা আমরা দেখতেছি না, সে সময় হয়তো ছিল। বলতে পারো যে এখানে একটা দেখতেছি আমি, দাঁড়াও। ওই অন্ধকারে পথ চলতে আমি এবার বেড়া অত এক্সপার্ট এই জুতো বানাতে হবে তাই আপনার সমস্যা নেই ওই এই যে এইরকম টাইপের একটা টেবিলের ওপর দিয়ে আর কি দিয়ে দিয়েছে। ডায়াসের ওপরে দেখবা এরকম থাকে, তোমরা যারা ওই যে তোমাদের কলেজে গুলোর টিচাররা যেখানে লেকচার দেন তার সামনে একটা ডায়াস থাকে না, ওই ডায়াস, ডায়াস গুলো কাইন্ড অফ কমিউনিয়ন টেবিল আর কি। ওকে, এবার আসো আমরা ইয়েতে চলে যাই। বলতেছে তিনি সুন্দর ক্লথ দিয়েছেন পুলপিট করার জন্য, এবং তিনি কমিউনিয়ন টেবিলের তার নিজের খরচে একটু করে ফেন্স দিয়ে দিয়েছেন, বেড়া দিয়ে দিয়েছেন, যাতে করে বই খাতা কলম বা ইভেন বাইবেল পড়ে না যায়। He told me that when he first came into his property, the people in his parish were not very disciplined during church services. তিনি আমাকে বলেন, অর্থাৎ আমাদের জোসেফ এডিসন বলতেছেন যে তার বন্ধু রজার, স্যার রজার, তিনি তাকে বলেন যে যখন তিনি তার এই প্রপার্টিতে বা এই জায়গাটাতে প্রথম এসেছিলেন, তখন এখানকার মানুষ অত বেশি ডিসিপ্লিন ছিল না চার্চের সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ চার্চে গিয়ে উপাসনা করা, নিয়মিত চার্চে যাওয়া, এই বিষয়ে এই ব্যাপারে অত বেশি সময় টময় মেনটেন করতো না, নিয়ম কানুন মেনটেন করতো না। To encourage them to kneel and participate to the prayers, he gave each of them a cushion to kneel on and a book of common prayer. আচ্ছা, আমি কি তাহলে এখানে ভুল বললাম? দেখি দাঁড়াও তো, পুলপিট, মেম্বার, আচ্ছা যাজকদের মেম্বার দিয়েছে। মেম্বারে যে মসজিদের মেম্বার থাকে না, সেইটা আমি তাহলে ভুলই বলেছি এখানে। এখানে ক্লথ ফর পুলপিট, অর্থাৎ মেম্বারের উপরে যাতে করে একটা কাপড় দেওয়া হয়, এটা দেখবা তোমরা, আমরা আমাদের মসজিদে যে মেম্বারটা থাকে, মেম্বারের উপর অনেক সময় জায়নামাজ টাইপের একটা পাতলা কাপড় টাপড় দিয়ে দেয়া থাকে আর কি। তো এইরকম আর কি। আর এখানে যেটা বলতেছে যে তিনি আরো যে কথাটা বলেছেন যে যেহেতু লোকজন আসে না, তো তিনি কিছু স্টেপ নিয়েছেন, তো এটা বলতেছে টু এনকারেজ দেম টু নীল, অর্থাৎ হাঁটু গেড়ে বসে বসে থাকা, এবং সেটার জন্য এনকারেজ করা, এবং প্রার্থনা সঙ্গীত বা প্রার্থনাতে অংশগ্রহণ করার জন্য, এটাতে যাতে তারা করে অংশগ্রহণ, সেজন্য হি গিভ দেম হি গিভ ইচ অফ দেম, তিনি প্রত্যেককে একটা করে কুশন দিয়েছেন। কুশন হচ্ছে বালিশ টাইপের আর কি, টু নীল অন, এবং যাতে করে এটার মাধ্যমে তারা হচ্ছে ওই ইয়ে করতে পারে আর কি, হাঁটু গেড়ে বসতে পারে। আচ্ছা, কুশন মানে আবার বললাম বালিশ, দেখি তো ভুলে গেলাম নাকি। কুশন গদি টাইপের আর কি, পিলো, এই যে পিলো আছে।
গদি টাইপের, যাতে করে হাঁটুতে না লাগে। এবং সবাইকে একটা করে কমন প্রেয়ার বুক দিয়েছেন। কমন প্রেয়ার বুক হচ্ছে ছোট ছোট বাইবেল আর কি, বাইবেলের যে বিভিন্ন খণ্ড থাকে, একটা করে খণ্ড দিয়েছেন। এডিশনালি হি হায়ার্ড এ ট্রাভেলিং সিঙ্গিং টিচার হু গোজ অ্যারাউন্ড দ্য এরিয়াস ফর দ্যাট পারপাস। এমনকি তিনি আরো যেটা করেছেন যে একজন ট্রাভেলার সিঙ্গারকে তিনি ভাড়া করেছেন, যে কিনা ওই গ্রামে বা ওই জায়গার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে আহ্বান করবে যাতে করে তারা চার্চে আসে সেই জন্য। দ্য টিচার taught them the proper tunes for singing the psalms, and now they take great pride in their singing, even surpassing most other country churches that I have ever heard. বলতেছে এই টিচাররা করে কি, এই টিচাররা মানুষদেরকে, ওই গ্রামের মানুষদেরকে বিভিন্ন সামস, মানে প্রার্থনা সঙ্গীত আর কি, প্রার্থনা সঙ্গীত গুলো সুন্দর করে সুন্দর সুরে গাওয়া শেখায়। এবং এখন ওই এলাকার লোকজন ওই গানগুলো গাইতে পারে খুব সুন্দরভাবে, এবং এটার জন্য তারা অনেক অহংকার করে। বিশেষ করে তারা তাদের আশেপাশের যে আরো চার্চগুলো রয়েছে, আশেপাশের এলাকা বা পাড়া মহল্লার যে চার্চগুলো রয়েছে, সেগুলোর চাইতে এই চার্চের লোকেরা বেশি ভালো গায় বা বেশি ভালো করতেছে। এবং আমাদের জোসেফ এডিসন বলতেছেন যে আমি এটা শুনেছি, আমি যতটুকু শুনেছি যে এই চার্চের লোকেরাই সবচেয়ে ভালো এই প্রার্থনা সঙ্গীত গায় আশেপাশের যে চার্চগুলো রয়েছে সেগুলোর চাইতে। এটা কেন করতেছে, কারণ স্যার রজার ওই যে সিঙ্গার নিয়োগ দিয়েছে এবং তাদেরকে ওই এক সুরে সুন্দর করে গাওয়াটা শিখিয়ে দিয়েছে এই সিঙ্গাররা। ওকে, এবার দেখো, as Sir Roger is the landlord of the entire congregation, he ensures they behave well during church স্যার service. আরেকটু জুম করলে ভালো হতো স্যার। আর তো জুম করা মুশকিল। তুমি তোমার মোবাইলটাকে পোর্ট্রেট মোডে নাও, পোর্ট্রেট না, ল্যান্ডস্কেপ মোডে নাও, মানে রোটেট করে নাও, রোটেট করে নেওয়ার পর ওখানে ডাবল ক্লিক করো, দেখবে একটু বড় হচ্ছে। স্যার ল্যান্ডস্কেপে আছে কিন্তু স্যার বড় হচ্ছে, বড় তো হয় কিন্তু স্যার ওই যে মানে এক সাইড মানে একটা লাইনের পুরোটা পার্ট দেখা যায় না, এমন হয় স্যার। মানে পড়ানোর সময় তো স্যার আপনি পুরো পুরো লাইনটা পড়ান তো, এক সাইডটা দেখা যায় আর এক সাইডটা দেখা যায় না ওইভাবে জুম করলে। না, ওটাও মনে হয় হয় যে এটা ডাবল ক্লিক করতে হয়, টেনে যদি জুম করো তখন ওইটা হয় না। তুমি যখন ডাবল ক্লিক করবে ওটা অটোমেটিক সুন্দরভাবে জুম হয়ে যাবে। হ্যাঁ স্যার, ডাবল ক্লিক করার পরও স্যার এমনই হয় স্যার। তাহলে তোমার স্যার এটা তোমাদের টেনে জুম করলে স্যার এরকম হবে না ফোনটা স্যার। স্যার ফোনটা খারাপ ভাবে না রেখে যদি একটু পাশ করে নেয় তাহলে দেখা যায় পুরোপুরি। আগে আমারও এমন হইতো, ওই যে এখন এইভাবে নিলে হয় না, মানে খারাপ ভাবে রাখা যাবে না। না, ওই তো ল্যান্ডস্কেপ মোডেই নিচ্ছে কিন্তু আম, স্যার স্যার এটা ডান জুম সাইড অ্যাপ থেকে হচ্ছে টান না। দিলে স্যার সুন্দরভাবে বড় হবে স্যার। ঠিক মতো নিয়ে স্যার, আমি তো এইভাবে টাইনে জুম করি আর কি স্যার। জি স্যার এভাবেই টানি। তাহলে ডাবল ক্লিক না করে একটু টেনে জুম করো। হ্যাঁ, দুই আঙ্গুল দিয়ে টেনে ইয়ে করলে স্যার সুন্দর হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার আসো, এবার হচ্ছে তা পড়ছিলাম, বলতেছে যে এই যে আমরা আমরা যে স্যার রজারের কথা বলতেছি, তিনি যে এলাকার চার্চে কাজ করেন, এই এলাকাটাই হচ্ছে তার, মানে এই এলাকায় তিনি হচ্ছেন এই স্টেটের মালিক, এবং এই স্টেটের তার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি। এবং বলতেছেন যে স্যার রজার যেহেতু এই এলাকার ল্যান্ডলর্ড, এবং এই যে হোল কনগ্রেগেশন যারা আসছে, সমস্ত জনতা বা ব্যক্তি যারা আসছে এই চার্চে, তারা সবাই তার জমিতে কাজ করে বা তার জমিতে ফসল ফলায়, যাই হোক তার আন্ডারে সব কাজ করে। তো এই জন্য হি ইনশিওরস দে বিহেভ ওয়েল, তিনি নিশ্চিত করেন, আমাদের স্যার রজার নিশ্চিত করেন এটা, যে তারা যাতে সবাই খুব ভালো আচরণ করে এই চার্চের সার্ভিসের সময়। চার্চে যখন কাজ উপাসনা করবে সে সময় যাতে করে সবাই খুব ভালো ব্যবহার করে সেটা তিনি নিশ্চিত করেন। হি ডাজেন্ট অ্যালাউ এনি ওয়ান এলস টু টু ফল অ্যাসলিপ ইন দ্য চার্চ বিসাইড হিমসেলফ। তিনি একটা জিনিস সবসময় নিশ্চিত করেন, মানে অ্যালাউ করেন না, সেটা হচ্ছে চার্চের এসে যাতে মানুষ ঘুমায় না পড়ে। এটা কিন্তু হয়, তোমরা আমরা যারা হচ্ছে একটু বয়স্ক, মসজিদে গেলে দেখা যায় যে
উপরে ফ্যান ঘুরতেছে, হুজুর কথা বলতেছে, আর এদিকে আমার ঘুম, এত ঘুম ধরে যায় সেই সময়। তো ঘুম আবার কিছু কিছু ক্ষেত্রে এমন সিরিয়াস ঘুম যে একটু নড়াচড়া করে এদিক ওদিক গেলে ওই ঘুমটা ছাড়ে না। তো এইরকম ঘুম যারা পারে তাদেরকেই হচ্ছে মানে অ্যালাউ করেন না আমাদের এই স্যার রজার। চার্চে কেউ যাতে ঘুমাতে না পারে এটার জন্য তিনি ব্যবস্থা নেন। if he happen if he happens to doze off for a moment during the sermon, he quickly wakes up. এমনকি তিনি নিজেও যদি কখনো একটু ঝিম পাড়ানির অবস্থা চলে আসে, তার ঝিমানো অবস্থা চলে আসে, তখন এই সারমন যখন গাওয়া হয় সেই সময়টাতে হি কুইকলি ওয়েকস আপ, তিনি খুব দ্রুতই আবার জেগে ওঠেন, লুকস অ্যারাউন্ড, তার আশেপাশে দিকে তাকান, অ্যান্ড ইফ হি স্পট সামওয়ান এলস নোডিং অফ, এবং তিনি যদি দেখেন যে অন্য কেউ মাথা নত করে ঝিম পাড়তেছে, ঘুম পাড়তেছে, হি ইদার ওয়েকস দেম আপ হিমসেলফ অর সেন্ডস হিজ সার্ভেন্ট টু ডু সো। তিনি হয় নিজেই তাদেরকে হচ্ছে জাগিয়ে তোলেন, অথবা তার কাছে ওই তার একজন সার্ভেন্টকে পাঠিয়ে দেন। মানে ওই যে যেমন ধরো একটা মসজিদে ইমাম থাকে, তো ওই ইমাম বা যাজকের ভূমিকায় রয়েছে স্যার রজার, আর তার আন্ডারে যেমন ইমামের আন্ডারে থাকে একজন মুয়াজ্জিন থাকে, তারপরে আরো অনেকে থাকে। তো এরকম যে মুয়াজ্জিনকে হয়তো পাঠিয়ে দেয় যে তুমি জাগায় তোলো। ডিউরিং দ্য সিঙ্গিং অফ সামস, দ্য ওল্ড নাইট হ্যাজ সাম পিকিউলিয়ার হ্যাবিটস। বলা হচ্ছে এই সাম যখন গাওয়া হচ্ছে সেই সময় দ্য ওল্ড নাইট, ওল্ড নাইট বলা হচ্ছে এই স্যার রজারকেই। হ্যাঁ, বলা হচ্ছে যে এই ওল্ড নাইটের কিছু অদ্ভুত হ্যাবিট রয়েছে। He might continue singing a verse even after the rest of the congregation has finished. তিনি একটা ভার্স শুরু করেন বলা, এবং বাকি অংশটুকু এই জনতা আর কি শেষ করে বলে। আমরা অনেক সময় দেখি না আমাদের হুজুররা বলে কি, যে ধরো ওরা যখন মিলাদ পড়ায়, আম, মিলাদ যখন পড়ায় দেখা যাচ্ছে শুরু করে দিচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, এরপরে বাকিগুলা অন্যরা পড়তেছে। আবার অনেক সময় বলে না যে দেখবা যে করা যাবে না কথাটা হুজুর হয়তো আস্তে করে বলে, জনগণ বলে যে যাবে না। তো এই রকম মানে একেবারে আহ, ইমামদের মতো করেই এখানে আমাদের এই স্যার রজারও ওরকমই কাজ করেন। বলতে তিনি একটা গান বা প্রার্থনা সঙ্গীত তিনি শুরু করে দেন, এবং আমাদের এই কনগ্রেগেশন অর্থাৎ যে জনতা যেখানে যায়, লোকজন সেখানে যারা যায় তারা এটা শেষ করে। অনেক সময় এটা আমরা স্টেজেও দেখি, তাই না, যে একজন সিঙ্গার গান শুরু করতেছে এবং যারা অডিয়েন্স ওখানে যায় লাফালাফি করতে তারা শেষ করে। And when he feels particularly moved by a prayer, he says Amen 3 or 4 times. এবং এটা যখন চলে তখন কোন একটা পার্টিকুলার সময়ে যখন দেখেন যে প্রার্থনার সঙ্গীতে খুব সুন্দর একটা কথা এসেছে, একটা সুন্দর একটা লাইন এসেছে, তখন তিনি বলেন যে আমিন, এটা 3 বার বা 4 বার এটা বলে থাকেন। Sometimes, while everyone else is kneeling in prayer, he stands up to count how many people are present or to check if any of his tenants are absent. মাঝে মাঝে যখন সবাই নীল ডাউন করে যখন প্রার্থনা করতেছে সে সময়টাতে আমাদের স্যার রজার অনেক সময় তিনি দাঁড়িয়ে যান, এবং দাঁড়িয়ে তিনি দেখেন যে কতজন এই চার্চে আজকে এসেছে বা কতজন অ্যাবসেন্ট রয়েছে। তো এটা তিনি চেক করেন। এবার আসো এটা। Yesterday, I was very surprised to hear my old friend Sir Roger speaks out loud during the church service. বলতে গতকালকে আমি খুবই অবাক হয়েছিলাম যে আমার এই ওল্ড ফ্রেন্ড স্যার রজার সে খুব জোরে জোরে কথা বলতেছিল চার্চের সার্ভিস করার সময় আর কি, মানে চার্চে বক্তৃতা বা খুতবা এই টাইপের আর কি দেওয়ার সময়। He called out to a man named John Matthews, telling him to pay attention and not disturb the congregation. তিনি হঠাৎ করে একজন মানুষকে নাম ধরে ডাকেন, তার নাম হচ্ছে জন ম্যাথিউস, এবং বলেন যে তুমি এই মানে অ্যাটেনশন দাও, যে খুতবা চলতেছে, খুতবা অ্যাটেনশন দাও, এবং অন্যান্য যে আরো যারা রয়েছে তাদেরকে ডিস্টার্ব করিও না। It turns out that John Matthews is known for being lazy, and at that moment he was idly kicking his heels for fun. বলতেছে এইটা পরিচিত জন ম্যাথিউসের ব্যাপারে, যে জন ম্যাথিউসটা হচ্ছে খুবই লেজি লোক, অলস টাইপের।
এবং ওই সময়টাতে সে তার হিলটাকে, তার পায়ের গোড়ালিটাকে ওই ধরো কোনো একটা কিছু ওয়াল বা কোনো একটা মাটির সাথে বা মেঝের সাথে হয়তো সে ইয়ে করতেছিল, কিক করতেছিল, লাথি দিচ্ছিল, এবং এটা সে মজার ছলে এটা করতেছিল। Although Sir Roger's way of asserting authority is a bit odd, people in the Paris don't find it funny. বলতেছে যে যদিও স্যার রজারের এই যে অথরিটি শো করা, হ্যাঁ, তার যে আন্ডারে যে বা তার এলাকার যে লোকজন তাদের উপরে তার যে একটা কর্তৃত্ব, এটা শো করাটা অনেকটা অদ্ভুত রকমের ছিল, তারপরেও তার এলাকার লোকেরা কখনো এটাকে ফানি মনে করে না। They see it as a positive thing because they respect and admire him for his good sense and kindness. তারা অর্থাৎ আমাদের এই গ্রামের যে লোকেরা, এরা সবাই এই স্যার রজারের অদ্ভুত পদ্ধতি হওয়া সত্ত্বেও এটাকে তারা ফানি মনে করে না, কারণ মনে না করে এটাকে তারা পজিটিভলি নেয়। কারণ তারা স্যার রজারকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, তার প্রশংসা করে, বিশেষ করে তার ভালো সেন্স এবং হচ্ছে কাইন্ডনেসের জন্য। They view these particularities as little quirk that make him unique without tarnishing his good qualities. বলতেছে যে তারা অর্থাৎ এই গ্রামের লোকেরা, তারা তার এই স্যার রজারের যে একটু পিকিউলিয়ার যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, অদ্ভুত যে টাইপের, এটাকে তারা অদ্ভুত হিসেবে ধরে নেয় এবং এটাকে তারা ইউনিক একটা বিহেভ হিসেবে ধরে নেয়, এবং এটা মোটেও তার যে গুড কোয়ালিটি, সুন্দর যে গুণগুলি রয়েছে, এটাকে খাটো করে না, এটাকে নষ্ট করে না। After the sermon, nobody dares to leave until Sir Roger has uh, ex exited the church. বলা হচ্ছে যখন এই প্রার্থনা সঙ্গীত শেষ হয়, সার্মনটা শেষ হয়, তখন স্যার রজার চার্চ থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত কেউই ওই চার্চ থেকে যাওয়ার সাহস করে না। He walks down from his seat in the uh, chancel and হয়ে গেল, আচ্ছা, and his tenants from two lines bowing to him as he passes by. বলতেছে যে হি ওয়াকস ডাউন ফ্রম হিজ সিট, সে তার যে হচ্ছে সিট অর্থাৎ মেম্বারের উপরে সে যে বসে থাকে আর কি, সে মেম্বারের উপরে বসে থাকা অবস্থায় সে নিচে নামে, এবং তার দুই পাশের যে টেনান্টসরা রয়েছে, মানে মাঝখান দিয়ে একটা ফাঁকা রাস্তা থাকে, সে রাস্তা দিয়ে তারা যায়, আমাদের স্যার রজার যায়, এবং দুই পাশের যে তার যে এখানে টেনান্টস বলতে প্রজা, প্রজা ঠিক না, মানে তার অধীনস্থ যে লোকজন আর কি, তার চার্চের মুসল্লিরা, তো হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে দুই দিক হয়ে দুই লাইনে ভাগ হয়ে যায় এবং তার দিকে তারা একটু ঝুঁকে থাকে, মাথা নচু করে থাকে যখন তিনি এই দুই লাইনের ভেতর দিয়ে যাচ্ছেন সেই সময়টাতে। Every now and then he asked about the well-being of those who didn't attend the service. প্রায়ই দেখা যায় যে তিনি যে সমস্ত লোকজন ওই চার্চে আসেনি, হয়তো পার্টিকুলার কোনো একটা রবিবারে আসেনি, কেন তারা আসেনি তাদের ভালো মন্দের খোঁজ খবর নেন তিনি, মানুষের কাছে জিজ্ঞাসা করেন, which is taken as a gentle reminder for them to be present next time. এবং এটা মূলত একটা খুব ভদ্রভাবে রিমাইন্ডার দেওয়া, যে যাতে করে পরবর্তী সপ্তাহে তারা প্রেজেন্ট থাকে। অনেক সময় এরকম হয় না যে আহ, তুমি খোঁজ নিচ্ছ যে এই ওর অবস্থা কি, তো তার মানে যার খোঁজ নিলা সে তখন বুঝে গেল যে আচ্ছা আমি তো আজকে যাইনি, এই জন্য খোঁজ নিয়েছে, তো সামনের দিনে যাব। তো এরকম আর কি, এরকম ভাবে তিনি খোঁজ খবর নিয়ে থাকেন, এবং তার একটা অথরিটিশিপ রয়েছে, কারণ তিনি ওই অঞ্চলের জমির মালিক, প্রপার্টির মালিক। তো মানুষ তাকে রেসপেক্ট করবে, এটাই স্বাভাবিক, তাই না? জমিদার বলতে পারো। The chaplain has shared with me that on days when they have uh, catas কি? এটার উচ্চারণটা একটু দেখে আসি। Catechism. ক্যাটেকিজম, প্রশ্ন উত্তর, লেসন আর কি। আমরা এখানে
এইভাবে লিখে দিই, নাহলে ভবিষ্যতে যায় তো আবারও আমার ভুলে যাব। অ্যান্সারিং লেসন্স বলা হচ্ছে যে একজন চ্যাপলেইন তিনি শেয়ার করলেন, মানে একটা ধরো ধর্মীয় ব্যক্তি আর কি, তিনি শেয়ার করলেন আমাদের স্যার জোসেফের সাথে, জোসেফ এডিসনের সাথে, যে অন ডেইজ, কোনো কোনো দিনে যখন প্রশ্ন উত্তরের যেই সেশন গুলো আসে বা যে লেসন গুলো আসে, ইফ স্যার রজার ইজ ইমপ্রেসড উইথ এ বয়েজ অ্যান্সার, এবং ওইখানে যখন প্রশ্ন করা হয় তখন যদি ওর ভেতরে কম বয়সী কোনো বাচ্চা কাচ্চা ওই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, হি রিওয়ার্ডস দ্য বয় উইথ আ বাইবেল দ্য নেক্সট ডে অ্যাজ এনকারেজমেন্ট। তখন কি করে, ওই বাচ্চাটাকে তিনি হচ্ছে ইয়ে করেন, ওই একটা বাইবেল দেন তাকে উৎসাহিত করার জন্য। এরকম হয় না যে ধরো তুমি একটা মসজিদে গিয়ে একটা কিছু বললা, এরপরে জিজ্ঞাসা করলা যে বলেন তো এই জিনিসটা কি, তখন এটা হয়তো একটা ছোট বাচ্চা উত্তর দিল, তখন তাকে উৎসাহিত করার জন্য তুমি হয়তো একটা আহ, কোরআন শরীফের একটা কোরআন শরীফ দিলা যে এটা তোমার গিফট। তো বাচ্চারা কি হয় যে ছোটবেলাতে কোরআন শরীফ পেলে খুব খুশি হয়, আমরা যেমন খুশি হইতাম এরকম। Sometimes he even gives a fleece of bacon to the boy's mother. মাঝে মাঝে তিনি এই বাচ্চাটাকে, যে বাচ্চাটা আসলে অ্যান্সার দিতে পারে, তার মায়ের জন্য তিনি এক পিস বেকন পাঠায় দেন। বেকন হচ্ছে তোমার ফ্রান্সিস বেকন, নাম কিন্তু একই, হ্যাঁ, নাম একই, কিন্তু এই বেকন মানে হচ্ছে শূকরের মাংস। হ্যাঁ, তো শূকরের মাংসের একটা স্লাইস তিনি ওই বাচ্চাটার মাকে দেওয়ার জন্য তিনি দিয়ে দেন আর কি বাচ্চাটার হাতে। Moreover, Sir Roger has increased the clerk's salary by £5 a year. শুধু তাই নয়, আমাদের এই স্যার রজার চার্চে যারা কাজ করে ক্লার্ক হিসেবে তাদের স্যালারি বাড়িয়েছেন, বছরে 5 পাউন্ড বাড়িয়ে দিয়েছেন। To motivate young men to excel in church services, he promises to give the clerk's position to the most deserving person once the current elderly incumbent pass away. তিনি ইয়াং মানুষ যারা রয়েছে, ইয়াংদেরকে চার্চের সার্ভিসে মোটিভেট করার জন্য, উৎসাহিত করার জন্য তিনি প্রমিস করেন যে বর্তমানে যে এনকামবেন্ট যে রয়েছে আর কি, ক্লার্ক রয়েছে, সে যদি চলে যায়, সে যদি মারা যায়, তাহলে ওই ইয়াংদের ভেতর থেকে সবচেয়ে যোগ্য, মোস্ট ডিজার্ভিং পার্সন যে, তাকে ওই ক্লার্কের পজিশন দেওয়া হবে, এই বলে আসলে তিনি প্রমিস করেছেন। আচ্ছা, আমাদের ক্লাসটা আজকে একটু ছোটই হবে দেখতেছি। দেখো, the good relationship between Sir Roger and his chaplain is quite so special, especially when you consider that the neighboring village is known for constant uh, disagreements and quarrels between the parish uh, priest and the wealthy landowner. আহ, এখানে একটা গুড রিলেশনশিপ ছিল স্যার রজার এবং তার যে শ্যাপলেইন গুলো রয়েছে তাদের ভেতরে। শ্যাপলেইন গুলো কাইন্ড অফ জমিদার, হুম, তারাও হচ্ছে বেশ সম্পদশালী লোক। আচ্ছা, এখানে ধর্মগুরু, এবং ধর্মগুরুরা ওই সময়ে আগেকার ধর্মগুরুরা হচ্ছে জমিদার টাইপের ছিল, কারণ ইয়ের আন্ডারে, চার্চের আন্ডারে সব জমি জমা থাকতো, সেই জন্য বলতেছে। ওই যে রিফরমেশন মুভমেন্ট হয়েছিল, যে চার্চের আন্ডারে অনেক জিনিস থাকতো সেজন্য। তো বলতেছে যে এখানে এই স্যার রজার এবং ওই এলাকার যে আরো যে ধর্মগুরু যারা ছিল তাদের ভেতরে একটা চমৎকার সম্পর্ক ছিল। বিশেষ করে হোয়েন ইউ কনসিডার, বিশেষ করে যখন তুমি আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর হচ্ছে প্রিস্ট এবং শ্যাপলেইনদের ভেতরে যে একটা ডিসএগ্রিমেন্ট ছিল, একটা ঝগড়া সবসময় বেঁধে থাকতো। হ্যাঁ, তো সেটার সাথে যদি চিন্তা করো, তাহলে এই আমাদের স্যার রজারের যে হচ্ছে স্টেট বা যে এরিয়াটা, সেই এরিয়ায় খুব ভালো সম্পর্ক ছিল স্যার রজারের সাথে শ্যাপলেইনদের। বিশেষ করে এই শ্যাপলেইনরা ছিল হচ্ছে তোমার প্রিস্ট, আর ল্যান্ড ওনার জমিদাররা ছিল হচ্ছে ধরো এখানে স্যার রজার। They seem to be
ইন আ পারপিচুয়াল স্টেট অফ কনফ্লিক্ট, বলতে আশেপাশের গ্রামগুলোতে এই শ্যাপলেইন, ল্যান্ড অনার, প্রিস্ট এদের ভেতরে একটা আহ, মানে সবসময় যেন একটা ঝগড়া লেগেই থাকতো। দ্য প্রিস্ট ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট দ্য ল্যান্ড ওনার, অ্যান্ড ইন রিটার্ন দ্য ল্যান্ড ওনার নেভার অ্যাটেন্ড চার্জ গো ব্যাক টু গেট ব্যাক দ্য অ্যাট দ্য প্রিস্ট। বলা হচ্ছে যে প্রিস্টরা সবসময় জন্য দোষারোপ করতো ল্যান্ড ওনারদেরকে, এবং ল্যান্ড ওনাররাও কি করতো এর ফলে, যে তারা চার্চে আসতো না, চার্চে কাজে যোগদান করতো না এই প্রিস্টদের এগেনস্টে আর কি, একটা কাইন্ড অফ প্রতিশোধ নেওয়ার জন্য, টু গেট ব্যাক অ্যাট, মানে যে আচ্ছা ঠিক আছে তোর পিছনে আমি নামাজই পড়বো না, আহ, এরকম টাইপের আর কি। As a result, the landowners has influenced his tenants to become atheists and avoiding paying titles, uh, tithes to the church. বলতেছে যে এর ফলে যেটা হতো, ল্যান্ড ওনাররা সাধারণ যে পাবলিক যারা ছিল তাদেরকে এথেইস্ট বা নাস্তিক করে ফেলতো। তারা আর চার্চে যেত না, গডকে মানতো না, গডের কোনো কিছু মানতো না, বাইবেল ফলো করতো না, তো তারা নাস্তিকে পরিণত হতো। এবং অ্যাভয়েড পেইং টিথেস টু দ্য চার্চ, এবং চার্চের যে ট্যাক্স কর বা যেটা বলতে পারো যে একটা চার্জ আছে সেইটাকে দিতে মানে অ্যাভয়েড করাতো এই ল্যান্ড ওনাররা, যেহেতু তাদের সাথে প্রিস্টদের একটা ঝামেলা বেঁধে থাকতো সেই জন্য। On the other hand, the priest tries to assert the importance of his role and implies in his sermons that he is better than the landowner. অন্যদিকে আমাদের প্রিস্টও সেও চেষ্টা করতো তার যে ইম্পর্টেন্স, তার যে গুরুত্ব, তার যে ভূমিকা, এইটা মানুষকে বোঝানোর, এবং এটা সে সারমন বা প্রার্থনা সঙ্গীত এগুলোর মাধ্যমে সে, বা খুতবার মাধ্যমে সে এটা যে মানুষকে জানিয়ে থাকে। এবং সে সবসময় যেন একটা জিনিস বলে যে হি ইজ বেটার দেন দ্য ল্যান্ড লনার, অর্থাৎ ল্যান্ড লনার যারা রয়েছে তাদের চেয়ে এরাই ভালো। Things have gotten so bad that the landowner hasn't prayed in public or private for the past 6 months. এবং এই এলাকাগুলোতে মানে আমাদের স্যার রজারের পাশের এলাকাগুলোতে এত খারাপ অবস্থা হয়ে গেল ল্যান্ড ওনারদের সাথে এই শ্যাপলিনদের সম্পর্ক, যে আমাদের এই এই জায়গার যে ইয়েরা, তোমার ল্যান্ড ওনাররা, এরা প্রায় 6 মাস যাবত ওই চার্চেও আসেনি। তারা কোনো পাবলিকলি আসলে যে প্রার্থনা করা বা প্রাইভেটলি যে প্রার্থনা করা সেগুলো তারা করেনি। মানে হুজুরদের উপরে খেপে গিয়ে, ধরো তুমি মসজিদেই যাচ্ছ না, বা হুজুরদের উপরে খেপে গিয়ে তুমি মসজিদের বা রিলিজিয়াস কোনো অ্যাক্টিভিটিতে তুমি জড়াচ্ছ না। তো এরকমটা করতেছিল আমাদের এই এখানকার আশেপাশের লোকজনরা আর কি, আশেপাশের যে সমাজের যে লোকজন রয়েছে তারা। Now the priest is threatening to publicly pray for him if he doesn't change his way. আচ্ছা, এবং প্রিস্টরা কি করতো ওই ল্যান্ড ওনারদের ক্ষেত্রে, তারা বলতো যে আমরা তোমাদেরকে নিয়ে পাবলিকলি সবার সামনে জনগণের মধ্যে তোমাদের জন্য দোয়া করব যদি তুমি চেঞ্জ না হও। তো ল্যান্ড ওনারদের এই বিষয়টা আসলে খুবই অপমানজনক, যে আমাদের সম্পর্কে বলবে জনগণের সামনে পাবলিকলি, তো এটা তাদের জন্য অপমানজনক। These disputes are quite common in the countryside, বলতে গ্রামের এলাকাগুলোতে এই জাতীয় ঝগড়া খুবই কমন, and they have serious consequences for the common people. এবং এই ঝগড়াগুলির একটা মারাত্মক ফলাফল পড়তো এই সাধারণ মানুষের উপরে। People there are so dazzled by wealth, and they show as much respect to a rich person's opinion as they do to a learned person's. বলা হচ্ছে যে এখানে মানুষরা এত বেশি ড্যাজেলড অবস্থায় থাকতো সম্পদের ক্ষেত্রে, মানে সম্পদের মোহে এত বেশি আসক্ত হয়ে থাকতো যে তারা তাদের মতামত, তাদের সম্মান সবকিছু ধনী ব্যক্তিদের ক্ষেত্রে তারা প্রদান করতো। মানে একজন ধনী ব্যক্তি যা বললো সেটাই, অ্যাজ দে ডু টু এ লার্ন পারসন, এবং এই জিনিসটা তারাও শিক্ষিত মানুষদের ক্ষেত্রেও এটা করে থাকে।
মানে ধরনের আমাদের এই অঞ্চলগুলো কি হয় যে দেখবা একটা মসজিদের তোমার চেয়ারম্যান, মেম্বার, সভাপতি যারা থাকে মসজিদের, দেখবা বেশিরভাগ জায়গায় দেখবা, এটা তুমি গুণে দেখো, বেশিরভাগ জায়গায় দেখবা ঘুষখোর, সুদখোর, হ্যাঁ, ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের ম্যানেজার এরা। তার কারণ কি? ওদের যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সার জোরে এই লোকগুলো এরকম হয়। বা এখন এখন যেমন পলিটিক্যাল পার্টি দেখবা, এখন একটা জায়গায় কোনো ধর্মীয় অনুষ্ঠান, আগে এমপি কে দাওয়াত দিতে হবে, এমপিও তার নামের সাথে আলহাজ টাইটেল নিয়ে রেখে দিয়েছে। সুযোগ বুঝে এরকম সভা সমিতিতে গেলে কিন্তু সে মাথায় টুপি পরে যান, সাদা পাঞ্জাবি পরে। তো এটা কাইন্ড অফ এটার সাথে মিলতেছে দেখো। ইট ইস দো, আচ্ছা, ইট ইস দো টু গেট দেম, সরি এটা তো টাফ, TOUGH, টাফ, ইটস টাফ টু গেট দেম টু বিলিভ ইম্পর্টেন্ট ট্রুথস, especially when they know there are wealthy people who don't believe them either, regardless of how significant those truths might be. এমনকি এইটা তাদের জন্য টাফ হয়ে যায়, অর্থাৎ হুজুরদের জন্য টাফ হয়ে যায়। আহ, খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে বোঝানো বা সত্য মানুষকে বোঝানো বা সত্য মানুষের সামনে তুলে ধরা, এটা তাদের জন্য টাফ হয়ে যায়। বিশেষ করে তারা যখন দেখে যে তাদের ওই জমায়েতে ধনী লোকেরা রয়েছে তখন, এবং ধনী লোকেরা তাদেরকে হয় বিশ্বাস করবে না, নইলে রিগার্ডলেস অফ হাউ সিগনিফিকেন্ট, অথবা তারা যে হুজুররা যে সত্য কথাটা বললো এটার ব্যাপারে তারা রিগার্ডলেস, মানে তো আগ্রহ দেখায় না আর কি, বিবেচনা ওর ভেতরেই রাখে না। এরকমটা হয় কিন্তু দেখবা যে তোমাদের আশেপাশে যারা মসজিদে যাও নিয়মিত, যে যার টাকা পয়সা আছে, যে পাওয়ারে আছে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, দেখবে তার কি চড়া গলা, হ্যাঁ, তাদের কি ক্ষমতা। এবং এই ক্ষমতার কারণে অনেক সময় অনেক হুজুররা তাদের চাকরির ভয়ে হচ্ছে সঠিক কথাটা বলে না, সঠিক কথা বলে না। যেমন এই যে আমাদের এখানে আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা গ্যাঞ্জাম বেঁধেছিল। এই তোমার হুজুর বলতেছে যে মিলাদ পড়াবো, কেউ পছন্দ করে কেউ করে না। এবার এক শ্রেণী যারা পছন্দ করে তারা বলতেছে আপনি পড়াবেন, দেখবো কে কি বলে। তো এটা নিয়ে ধরো বেঁধে যায়। তো ওদের ক্ষেত্রেও এটা শুধু যে আমাদের মুসলিম, ইসলাম ইসলাম ধর্মে যে এরকমটা হয় তা না, এটা ওই ক্রিশ্চিয়ানিটির ভেতরেও রয়েছে, বাইবেল, ইয়ে, অন্যান্য ধর্মের ক্ষেত্রেও এটা হয় আর কি, মতভেদ সব জায়গায় রয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্যার রজার সম্পর্কে আলোচনা। স্যার রজার তিনি কেমন ছিলেন? আমরা যদি একটু সামারি করি, যে স্যার রজার তিনি একটা ল্যান্ডলর্ড ছিলেন। তার একটা স্টেট ছিল, সেই স্টেটে একটা চার্চ আছে। তো সেই চার্চের তিনি মানে ধর্মীয় প্রধান হিসেবে তিনি ওখানে ওই ইয়ে করেন আর কি, চার্চের সার্ভিস করেন। তো তিনি রবিবারের দিনটাকে অনেক পছন্দ করেন, কারণ রবিবারে সমস্ত গ্রামের সমস্ত মানুষ তাদের বেস্ট পোশাক পরিধান করে সুন্দর করে সেজে গুজে তারা চার্চে আসে, চার্চের অ্যাক্টিভিটিতে তারা হচ্ছে অংশগ্রহণ করে। এবং আমাদের স্যার রজার মানুষকে আরো উৎসাহিত করার জন্য তিনি চার্চকে অনেক ডেকোরেটেড করেছেন। তিনি চার্চের ভিতরে কুশন সেট করেছেন, কমিউনিয়ন টেবিলে রেলিং দিয়েছেন, তারপরে পুলপিট স্থাপন করেছেন। এমনকি ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য যখন কোশ্চেনিং অ্যান্সারে তারা অ্যান্সার দিতে পারে, কোশ্চেন করলে তখন তিনি তাদেরকে গিফট দেন, তাদের মায়ের জন্য খাবার পাঠান। তো এগুলো করে। এবং তাদের আমাদের যে স্যার রজারের যে হচ্ছে চার্চ, এখানে খুব শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, এবং তিনি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, সবাই তাকে সম্মান করে। তিনি তার সাথে ওখানকার যে জমিদার বর্গ ছিল আছে, বা ওয়েলদি ম্যান যারা রয়েছে তাদের সাথে খুব সম্পর্ক ভালো। এবং কেউ যদি চার্চে না আসে তিনি তাদের খোঁজ খবর নেন। এবং সাধারণ মানুষ থেকে সবাই তাকে রেসপেক্টও করে অনেক। এবং এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে যে আমাদের স্যার রজারের এই চার্চের ছাড়া তার আশেপাশে অঞ্চলে বা আশেপাশে গ্রামের যে চার্চগুলো রয়েছে সেইখানে মূলত কেমন অবস্থা। তো বলতেছে সেখানে প্রিস্টদের সাথে বা চার্চের হুজুরদের সাথে অ্যাকচুয়ালি ওই ওখানকার যে ল্যান্ডলর্ড বা ইয়ে তাদের সাথে একটা সবসময় দ্বন্দ্ব বেঁধেই থাকে, এবং জনগণ ওইখানে কোন দিকে যাবে এটা বুঝতে পারে না। তো জনগণ বেশিরভাগ ক্ষেত্রে যেদিকে সম্পদ বেশি, উম, বড়লোক বেশি, সেদিকেই যায়। এবং হুজুররাও অনেক সময় অনেক সত্য কথা বলতে পারে না, কারণ সম্পদশালী ব্যক্তিরা বা যারা ক্ষমতায় রয়েছে তারা বিশ্বাস করবে না সেজন্য। আর
এক্ষেত্রে তার চাকরিটাও হারাতে পারে। তো এই জন্য হুজুররা সবসময় সত্যি কথা বলতে পারে না। তো এই হচ্ছে আমাদের এই গল্পটার মেইন কথা। এবং এইটা, এই যে এখানে কিন্তু মেইন টেক্সটও আছে, তোমরা যারা একটু অনুসন্ধিৎসু তারা এই মেইন টেক্সটটা পড়বা। মেইন টেক্সটটা একটু কঠিন, কারণ তৎকালীন ইংলিশ ব্যবহার করা আছে তো একটু কঠিন। প্যারাফ্রেজ পড়বা এবং পাশে পাশে এটা একটু করে দেখবা, তাহলে একটু আইডিয়াও হবে যে এটা কেন এত কঠিন। এবং এইখানে পড়লে আরেকটু ভালো রসকস পাওয়া যায় আর কি। আমি তো এগুলোর একটা সামারি তৈরি করেছি, সেজন্য এখানে এভাবে দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে টোটাল আমাদের আজকের এই এসেটা। আর তোমাদেরকে একটু আরেকবার বলি যে আমাদের যে এই যে পেজটা আছে থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য, এই পেজে এই যে এখানে থার্ড ইয়ার ফুল কোর্স, এখানে আমরা ওয়ান বাই ওয়ান সবকিছু দিতে থাকবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবা যে এই যে এখানে থার্ড ইয়ারের ভিডিওগুলো দেওয়া আছে। যদিও এই ভিডিওগুলো সেট করা আছে পুরাতন ভিডিও তোমাদের আগের বারের। তো ক্লাস তো একই জিনিস, হ্যাঁ, আগের বার যেরকমটা পড়াইছি এবারও এটাই পড়াইছি। তো এখানে এখানে এগুলো দেয়া আছে, এগুলো হয়তো বা এগুলোই থাকবে। আর সামনে তোমাদের যেমন লিঙ্গুইস্টিক্স হয়েছে ওই ভিডিওগুলো এখানে দিয়ে শেয়ার করব। আর যেমন আজকের ভিডিওটা এখানে শেয়ার করব, এভাবে শেয়ার করতে থাকবো। তোমরা এই পেজ থেকে এই লিঙ্ক ধরে ধরে তোমরা ক্লাসগুলো করে নিতে পারবা। হয়তো কেউ একজন ক্লাস জয়েন হতে পারলা না, ভুলে গেছো বা নেট নাই বা বিদ্যুৎ নাই, পরবর্তীতে এই পেজে আসলে তুমি ভিডিওর লিঙ্কটা পাবা। এই পেজে আসলে সব সিরিয়ালি দেয়া আগে আছে, তোমরা পিডিএফ সিরিয়াল। দিতেন লেকচার শিটের, হ্যাঁ, পিডিএফ দিতেন যে, ওইগুলা কেমনে পাবো এখন? আচ্ছা, ওইগুলো পাবা হচ্ছে যে এইখানে, ওইগুলোই যে এইখানে পাবা, এই যে গ্রুপে এরকম উপরে আমি দিয়েছি। এগুলো তো যারা হচ্ছে নতুন জয়েন করে তারা তো পাবে না। তো আমি এগুলো সবই দিয়ে দেবো, এখানে দিচ্ছি। তারপরেও আমি চেষ্টা করতেছি আমি যে এইগুলো আবার হচ্ছে আমাদের এই যে তোমাদেরকে যে আমাদের যে ওয়েব পেজটা দিয়েছি না, এই পেজের এই পাশে ধরো, ধরো অফ ট্রুথ, অফ ট্রুথের লেকচার শিটটা আমি এখানে সেট করে দেবো, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ স্যার, এখানে, এরকম দিলে ভালো হয়। হ্যাঁ, এগুলো করব। এগুলো করব। আমি আসলে চেষ্টা করতেছি আমার ফেসবুকটা রিকভার করার জন্য। ফেসবুকটা রিকভার হয়ে হয়ে গেলে আর এগুলো কিছু দরকার হবে না। আর স্যার ফেসবুক ফিরের আশা আছে ফেসবুকের আইডি স্যার? এখন পর্যন্ত আশাবাদী, দেখা যাক। 30 দিন না হলে তো অন্য অ্যাকাউন্টও খুলতে পারতেছি না। আর শুধু তাই না, আমি আমার নামে আর অ্যাকাউন্টই খুলতে পারবো না, কারণ আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা ছিল তো। দেন আমি যখনই খুলতে যাব তখনই বলবে যে হবে না, বা যদি স্যার হয়। আইডিটা যদি ফিরে পাওয়া যায় তাহলে আগের মতো ঠিক ঠিক হয়ে যাবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, আগের মতো সব ঠিক হয়ে যাবে। না আর স্যার, আগে একটা কুল গাছ ছিল তো স্যার, এটা থেকে ওইটা বেটার ভালো লাগছে স্যার। সেটা তো আমিও বুঝতে পারতেছি, আগে ওটা একটা ইয়ে ভেতরে ছিল। তবে এটা কি, যে এগুলো অভ্যাসের বিষয়। তুমি 1-2 সপ্তাহ ক্লাস ক্লাস করার পরে দেখবে যে এটাও ইজি ইজি লাগতেছে। আরেকটা জিনিস, ফেসবুকের অ্যাকাউন্ট তো খুলবোই। যদি এইটাতে না হয়, ফেস- আমার নামে না হয়, হয়তো অন্য কারো নামে খুলে নিয়ে সেটা ব্যবহার করব। ফেসবুক তো লাগবে, ফেসবুক ছাড়া তো আর হবে না। কিন্তু আমি ওই যে একটা মাস ওয়েট করতেছি, যাতে করে অনেককে আমি দেখলাম যে অনেক আর্টিকেলে যে 1 মাসের মধ্যে 25-26 দিনের মধ্যে দেয়, 1 মাসের মধ্যে ফেরত পেয়েছে অনেকে, সেই জন্য ওয়েট করা জাস্ট। আর এই কয়দিন পার হয়ে গেলে আমি আমার নামে যদি নাও খুলতে পারি, অন্য কারো নামে, এমনও হতে পারে তোমাদের স্যার ভাবির নামে ফেসবুক খুলতে। থেকে কি আপনাকে কোনো সময় দিয়েছে বা কোনো ভেরিফাই নিছে যে আপনি কিনা আইডি কার্ড নিয়ে? হ্যাঁ, এগুলা এগুলা আইডি কার্ড তো আগেই দিয়েছি। মানে ব্যাপারটা হচ্ছে হ্যাক হয়ে গেছে, হ্যাক হওয়ার পরে আমাকে আমার কাছে মেইল আসছে। তো মেইল আসার পরে আমাকে আইডি দিতে বলছে, এটা সেটা, এবং আইডি দেওয়ার পরে তারা একটা নোটিফিকেশন দিল যে 24 ঘন্টার মধ্যে আমরা ব্যাক করব, যদি কমিউনিটি গাইডলাইন ব্রেক থাকে তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। তো 24 ঘন্টার মধ্যে যেহেতু হ্যাক হয়ে গেছে, হ্যাকের পরে কে কি করছে এটা তো আর আমি জানি না। তো এই দেখাচ্ছে যে আবার তারপরে আমার আইডিটার বয়স প্রায় 14 বছর, 14.5 বছর। তো আগে তো ফেসবুকের এত কঠোর নিয়ম ছিল না। ওই আগেকার ভিডিও শেয়ার করেছি, আগেকার কোনো ছবি শেয়ার করেছি, ওইটাকে এখন কপিরাইট বা তাদের কমিউনিটি গাইডলাইনে ব্রেক হিসেবে দেখায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওগুলোও ধরতে পারে। তো যেভাবেই হোক এখন আইডিটা ডিসেবল করে রেখেছে ফেসবুক। এখন ইনফ্যাক্ট আমার যে মেইল অ্যাড্রেস, আমার যে মোবাইল নাম্বার, এগুলো মিলে না। মানে হ্যাকার হ্যাক করে ওগুলো আউট করে দিছে। এই জন্য আমার ওইগুলো দিয়ে যখন আমি ঢুকতে যাই তখনই ফেসবুক বলে যে না, এটা হচ্ছে অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েটেড না।
তো তারপরে যাই হোক আমি চেষ্টা চালাচ্ছি অনেকভাবেই। কয়েকজন এক্সপার্টকেও দিয়েছি, দেখি তারাও চেষ্টা চালাচ্ছে। তো আমি তো এগুলো অনেকবার আমি নিজেই অনেকের রিকভার করে দিয়েছি, প্রসেস আমার সবই জানা। তো তারপরে অনেক সময় হয় না যে হয়তো কোনো একটা কাজ আমি করতেছি না, এই জন্য এক্সপার্টদেরকেও দিয়েছি, কিন্তু আসলে এখন পর্যন্ত পাইনি। তবে আমি সময় সময় একটু হতাশও হচ্ছি যে হয়তো বা পাবো না। তো না পাইলে তো আর করার কিছু নাই, ফেসবুকের সাথে মারামারি করা যাবে না, তাতে নতুন আরেকটা খুলতে হবে তখন। আমার নামে না পারলে অন্য কারো নামে খুলবো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো। আর গ্রুপে আমি লেকচার শিটটা দিয়ে দেবো নি, আর এইখানে ভিডিওটা পেয়ে যাবা। আজকে এখানে দিতে না পারলেও কালকে সকাল 10টার মধ্যে পেয়ে যাবা এখানে ভিডিওটা। ওকে, সো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।